আসসালামু আলাইকুম। জব বেসিক ম্যাথ প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে। গ্রামীণ ব্যাংকে যারা ভাইভা দিবেন তাদের জন্যই আজকের ক্লাসটি। তো আজকের ক্লাসের যে নামটা দিয়েছি, আজকের ক্লাসের নাম এক ক্লাসে ভাইভা পাস 100% গ্যারান্টি। আজকের এই ভিডিও দেখার পরে যারা এই ভাইভা বিষয় নিয়ে চিন্তায় থাকবেন তাদের আসলেই ভাইভা পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। আর এইখানে আমি এই ভাইভা শিটের মধ্যে এই ভাইভা বিষয়ের 4 পেজ রচনা লিখছি, এক কথা যেটা বলা হয় ভাইভার জীবনী লিখছি। তো এটা অবশ্যই আপনারা দয়া করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে এমন কিছু আলোচনা করে দিয়েছি যেটা আপনার কোনো শিট, কোনো সাজেশন, কোনো প্রস্তুতি, কোনো কিছু লাগবে না। যদি আজকে শুধু এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, আপনার ভাইভা 100% ভালো হবে, ভাইভা আপনি পাস করবেন। তাহলে আমরা শুরু করি। কথা আজকে কম বলবো, আজকে শুধু কাজের কথা। তো এইখানে ভাইবা রুমে যখন আপনি ঢুকবেন, ভাইবা রুমে ঢোকার সাথে সাথে আপনাকে ভাইবায় যে সব টপিকগুলো নিয়ে ভাইবাতে কোশ্চেন করবে সেগুলো আমরা আগে এখান থেকে দেখে নেব। তো প্রথমেই আপনাকে নিজের সম্পর্কে ভাইবা পরীক্ষায় আপনাকে প্রশ্ন করবে। তারপরে আপনার কেরিয়ার পরিকল্পনা কী সেইটা সম্পর্কে প্রশ্ন করবে। পড়াশোনা শিক্ষকতার যোগ্যতা নিয়ে ভাইবা বোর্ডে প্রশ্ন করবে। তারপরে ব্যক্তিগত বা পরিবার, আপনার ব্যক্তিগত পরিবার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ভাইবা বোর্ডে আপনাকে প্রশ্ন করবে। তারপরে যেসব মেয়েরা বিবাহিত বা অবিবাহিত, মেয়ে এবং ছেলে যারাই আছেন ভাইবা মানে ভাইবা ফেস করবেন বা ভাইবা দিবেন, তাদের এখানে কিছু প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো হ্যান্ডেল আপনাকে করতে হবে। এটা হ্যান্ডেল করলে আপনারা মেয়েরা চাকরি পাবেন। তারপরে সর্বশেষ গ্রামীণ ব্যাংক সম্পর্কে আপনার ভাইবা বোর্ডে প্রশ্ন করবে। আর সর্বশেষ সাধারণ জ্ঞান থেকে 2-4টা প্রশ্ন ভাইবা বোর্ডে আপনাকে করতে পারে। এই ভাইবা বোর্ডের প্রশ্ন করার স্টেপ। এখন আমরা এগুলার বিস্তারিত জানবো যে আসলেই নিজের সম্পর্কে কী প্রশ্ন করতে পারে, কেরিয়ার সম্পর্কে পরিকল্পনা বিষয়ে কী কী প্রশ্ন করতে পারে, পড়াশোনা শিক্ষকতা যোগ্যতা নিয়ে কী ধরনের প্রশ্ন করতে পারে, ব্যক্তিগত পরিবার নিয়ে, এটা খুবই মোস্ট একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এই বিষয়টা যারা উত্তীর্ণ হতে পারবেন, ঠিকঠাক মানে আনসারগুলো দিতে পারবেন, তাদের এখানে 50% ভাইবা ভালো হবে, মানে 50% পাস। তারপরে আছে যে মেয়েদের যে বিষয়টা, যারা বিশেষ করে বিবাহিত মেয়েদের, তারা যদি কিছু প্রশ্ন করা হয়, সেই প্রশ্নগুলো যদি আপনার ঠিকমতো হ্যান্ডেল করতে পারেন, বিবাহিত মেয়েদের এখানে চাকরি হবে, এটা কনফার্ম। তারপরে গ্রামীণ ব্যাংক সম্পর্কে কিছু প্রশ্ন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করবেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে। তারপরে সাধারণ জ্ঞান থেকে 2-4টা প্রশ্ন করতেও পারে, নাও করতে পারে। এই ছিল ভাইবা বোর্ডের মেন আলোচনা। এখন আমরা দেখব যে আর এই সব কিছু মিলে আমাদের যে ভাইবা শিটটা রয়েছে সেটা নিয়ে আমরা ভিডিওর শেষে একদম আলোচনা করব। আর তারপরে কিছু প্রশ্ন আপনাদের ছিল যে কাগজপত্র কী নিব, এটা নিয়ে আপনারা, আমি এর আগেও কথা বলেছি, তারপরে আপনাদের হয় নাই। আজকে আমি এটা একদম ডিটেলে আলোচনা করব। তারপরে যারা অধ্যয়নরত আছেন, মানে ইন্টার পাস করার পরে এই ডিগ্রিতে অনার্সে বা মাস্টার্স পড়তেছেন, তারা জিজ্ঞেস করছেন যে আমরা যদি ভাইবা বোর্ডে এই প্রশ্নটা আমাদের করে যে আপনি কোথায় পড়েন বা পড়াশোনা শেষ কিনা, তো আমরা কী ধরনের উত্তর দিব, বা আমি যদি বলি যে আমি এখন অধ্যয়নরত আছি, তাহলে আমার চাকরিটি হবে কি হবে না, এটা বিষয়ে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তারপরে রয়েছেন যারা অনার্স মাস্টার্স শেষ করে এই ইন্টার পাসের আবেদন করছেন, তাদের চাকরিটি হবে কি হবে না, এটা নিয়ে আপনারা অনেক চিন্তা আছেন, এই বিষয়টা আমি ক্লিয়ার করব। আর সর্বশেষ যাদের বয়স 22 বছরের নিচে, তাদের এই চাকরিটি হবে কি হবে না, এটা নিয়ে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা ভিডিওটা এখন একদিক থেকে দেখার চেষ্টা করব, কোনো প্রকারে স্ক্রিপ্ট করব না। আর এরপরে যদি স্ক্রিপ্ট করে আপনারা কোনো কিছু মিস্টেক করেন এবং কি হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন যে ভাই এটা কি, আমরা কোনো প্রকার রিপ্লাই দিব না, এটা ফাইনাল বলে দিলাম। এখন আমরা আসি এইখানে। প্রথম আপনাকে আপনার বিষয়ে যে প্রশ্নগুলা ভাইবা বোর্ডে করবে সেই প্রশ্নগুলো কি এবং দেখে নেব আমরা। প্রথম, আপনি যখন ভাইবা বোর্ডে ঢুকবেন, সালাম দিবেন, তারা সালাম বিনিময় করবে, আপনাকে বসতে বলবে, আপনি বসবেন। তারপরে আপনার কাছে কাগজপত্র চাবে, আপনি তাদের কাগজপত্রটা দিবেন। দেওয়ার সাথে সাথে আপনাকে প্রশ্ন করা শুরু হবে। প্রথম প্রশ্ন আপনাকে করবে আপনার নাম কি। তারপরে আপনি যে পরীক্ষা দিয়েছেন আপনার রুল নাম্বারটা কত, এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে, এটা আপনাকে বলতে হবে। তারপরে আপনার নামের অর্থ কি, এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে মজা করে, আবার নাও করতে পারে। তারপরে আপনাকে প্রশ্ন করবে যে কোথায় থেকে এসেছেন, আপনার জেলার নাম কি, আপনার উপজেলার নাম কি, বা আপনার গ্রামের নাম কি, আপনার গ্রাম কোথায়। তো এই বিষয়ে উপজেলা, জেলা, এই বিষয়ে আপনারা ভালো করে একটু জেনে যাবেন, এই বিষয়ে আপনাকে প্রশ্ন করবে। তারপরে আপনাকে প্রশ্ন করবে পড়াশোনা কতটুকু, এখন এইচএসসি পাস নাকি এই অনার্স পাস নাকি মাস্টার্স পাস, ঠিক আছে। এটা আপনাকে
ওইখানে জিজ্ঞেস করবে এবং কি এটা ক্লিয়ার করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে প্রশ্ন করবে যে এসএসসি কত সালে এবং কি এইচএসসি কত সালে, ঠিক আছে, এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে এবং কি এটা হচ্ছে অনেকেরই জিজ্ঞেস করে। তারপরে হচ্ছে যারা হচ্ছে অধ্যয়নরত আছেন তারা হচ্ছে তো আপনারা বলবেন যে আমি হচ্ছে পড়াশোনা করতেছি বা আমি অনার্স থেকে নিয়ে পড়ি, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা হচ্ছে ফাইনাল ইয়ার বা মাস্টার্সে পড়ি। তো আপনারা এটা বলবেন, কোনো অসুবিধা নেই, এবং কি এটা বললে কোনো অসুবিধা হবে কি হবে না সেটা আমরা পরে আলোচনা করব, আমরা স্টেপ বাই স্টেপ হয়ে আমাদের আসতে দেন। তারপরে হচ্ছে যে কোথায় পড়াশোনা করছেন এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করতে পারে, এটা হচ্ছে আপনি আনসার দিবেন। আপনি গ্রামে থাকলে গ্রামে কলেজ থেকে পড়লে গ্রামেরটা মানে উল্লেখ করবেন, আর যদি শহরের জায়গায় পড়াশোনা করেন সেটা হচ্ছে আপনি উল্লেখ করবেন। এরপরে হচ্ছে আপনাকে প্রশ্ন করবে যে কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তো এটা হচ্ছে আপনাকে প্রশ্ন করবে, এটা আপনাকে আনসারটা ঠিকঠাক দিতে হবে। এমনকি অনার্সে যারা পড়ছেন বা ডিগ্রিতে যারা পড়ছেন তা আপনাদের সিজিপিএ কত সেটা জিজ্ঞেস করতে পারে, আপনারা কোন সাবজেক্টে মেজর পড়ছেন সেটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে। তারপরে যে প্রশ্নটা অনার্স মাস্টার্স কোন বিষয়ে করছেন যেটা হচ্ছে আমি বললাম মাত্র। তারপরে হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে যে আপনার মেজর কোন সাবজেক্ট ছিল, যেটা হচ্ছে আমি একটু আগে বললাম। তারপরে হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার এইচএসসিতে রেজাল্ট কত ছিল বা অনার্সের রেজাল্ট কত ছিল, সেটা হচ্ছে আমি এটাকে বলে দিছি। তো এটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে। তারপরে সর্বশেষ আপনার বিষয়ে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে আপনার তো পড়াশোনা শেষ হয় নাই, অনার্সে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ আপনারা পড়তেছেন, তাহলে আপনারা কেন এই চাকরিতে আসতে চাচ্ছেন। তো যখন হচ্ছে আপনাদের এই প্রশ্নটা করবে তখন আপনারা হচ্ছে আমি এই বিষয়ে কিভাবে উত্তর দিবেন সেটা হচ্ছে আমাদের এই ভাইভা শিটে দেওয়া আছে। চাইলে আপনারা ওই ভাইভা শিট থেকে ওইটা দেখে নেবেন, না হলে আমাদের ক্লাস দেওয়া আছে, ওই ক্লাস থেকে হচ্ছে এটা জেনে নেবেন যে আসলে এটা থাকলে এই ধরনের প্রশ্নগুলো আপনারা কিভাবে আনসারটা দিবেন। অথবা হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি এই অনার্স মাস্টার্স পড়ে বা অনার্স মাস্টার্স শেষ করে আপনি এই পদে কেন চাকরিতে আসতে চাচ্ছেন। তো এই বিষয়ে যদি প্রশ্ন করে সেগুলো আনসার কীভাবে দিবেন সেটা হচ্ছে আমাদের শিটে দেওয়া আছে, ওইখান থেকে দেখবেন। সর্বশেষ 14 নম্বর যে প্রশ্নটা আপনাকে করতে পারে আপনাকে ঘায়েল করার জন্য বা আপনি আসলে এই প্রশ্নের উত্তর কী দেন সেটা দেখার জন্য, সেটা হতে পারে যে যারা হচ্ছে পড়াশোনা এখনও রানিং অবস্থায় আছেন তাদের হচ্ছে জিজ্ঞেস করতে পারে যে আমাদের এখানে আপনি চাকরি নিতে চাচ্ছেন ভালো, কিন্তু আমরা কোনো প্রকার পড়াশোনা বা হচ্ছে পরীক্ষার জন্য ছুটি দেয় না, আপনি তাহলে এটা কিভাবে হচ্ছে আমাদের এখানে চাকরি করবেন এই বিষয়ে যদি প্রশ্ন করে সেটা কিভাবে আনসার দিবেন সেটা হচ্ছে আমাদের সেটা দেওয়া আছে। এরপরে হচ্ছে আমরা আসি দ্বিতীয় স্টেপে আপনাকে যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে যে আপনার অভিজ্ঞতা আছে কিনা। যদি অভিজ্ঞতা থাকে তাহলে আনসার দিবেন, আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নাই, সোজা বলে দিবেন যে আমি হচ্ছে সদ্য গ্রাজুয়েশন শেষ করে চাকরির পিছনে এখন ছুটতেছি, ঠিক আছে, এরকম হচ্ছে আপনার সোজা আনসার দিবেন। তারপরে হচ্ছে আপনাকে বলতে পারে যে বর্তমানে আপনি এখন কি করছেন, যদি বেকার থাকেন বেকার বলবেন, যদি টিউশনি করে থাকেন টিউশনি বলবেন, যদি কোনো প্রতিষ্ঠানে পার্ট টাইম জব করে থাকেন সেটা বলতে পারেন, মানে আপনি যা করতেছেন ওইটা আপনার রিয়েল কথা যেটা ওইটা আপনি তাদের চোখে চোখ রেখে বলার চেষ্টা করবেন। তো এটা গেল। তারপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করতে পারে যারা হচ্ছে এই প্রাইভেট বা হচ্ছে কোনো সেক্টরে পার্ট টাইম জব করতেছেন বা ফুল টাইম জব করতেছেন, যদি এরকম কেউ থেকে থাকেন তো আপনাকে এই প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে বর্তমানে আপনি যে চাকরিটি করছেন বা করতেছেন সেটা হচ্ছে আপনি কেন ছাড়বেন, ঠিক আছে, তাহলে সেটার হচ্ছে আপনি কেন ছাড়বেন সেটার কষ্ট আপনি দেখিয়ে তাদের উত্তরটা হ্যান্ডেল করার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করবেই সেটা হচ্ছে সাইকেল বা মোটর সাইকেল চালাতে পারেন কিনা। যদি সাইকেল তো সবাই মোটামুটি চালাতে পারে, আর যারা হচ্ছে মোটর সাইকেল চালাতে পারে তারা তো আনসার দিবে যে চালাতে পারি, আর যারা পারে না তারা সোজা বলবে যে না আমি স্যার পারি না, এই মোটর সাইকেল হচ্ছে আমাকে শিখতে হবে। তো এটা হচ্ছে যে মোটর সাইকেল পারেন না বলে যে চাকরি হবে না এরকম কিন্তু কোনো বিষয় না। আপনার যদি চাকরি হয় তারা হচ্ছে ট্রেনিংয়ের সময় আপনাকে এটা শিখিয়ে দিবে বা হচ্ছে আপনাকে শেখার জন্য সময় দিবে, ঠিক আছে। তো এটা গেল। তারপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করতে পারে যে আপনাকে যদি চাকরিটি আমরা দেই তাহলে কি চাকরিটি আপনি করবেন নাকি কিছুদিন পরে এটা ছেড়ে চলে যাবেন। তো এই প্রশ্নটা যখন করবে, এই প্রশ্নটা খুবই মারাত্মক একটা প্রশ্ন। এই প্রশ্নটা যখন করবে তখন আপনাকে অবশ্যই বুঝে শুনে আনসারটা দিতে হবে, যে আপনার এরকম বলতে হবে যে স্যার একান্তই চাকরিটা আমার খুবই প্রয়োজন, আমার হচ্ছে আমার ফ্যামিলির একটা দায়িত্ব রয়েছে, আমি নিজে এখন বড় হয়ে গেছি, সামনে আমার হচ্ছে কেরিয়ার ডেভেলপ করতে হবে, আমার অবশ্যই স্যার চাকরিটি প্রয়োজন, এরকম হচ্ছে আপনার আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। আর এগুলোর আনসারটা আরও কীভাবে প্রপারলি আপনারা দিতে পারেন এগুলো কিন্তু আমাদের ভাইভা শিট আছে, ওইখান থেকে দেখে নেবেন। তারপরে হচ্ছে এই 6 নম্বর যে প্রশ্নটা আপনাকে করবে সেটা হচ্ছে যে আপনি জানেন যে এই পদের কাজ কী। তো এই পদের কী কাজ সেটা হচ্ছে কিন্তু আমাদের ভাইভা শিটে দেওয়া আছে, এবং কি আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত অনেক আলোচনা করেছি। আমরা শুধু জাস্ট দেখানোর চেষ্টা করতেছি যে ভাইভা বোর্ডে আসলেই আপনাকে কী প্রশ্ন করবে। তারপরে হচ্ছে যে প্রশ্নটা আপনাকে করবে সেটা হচ্ছে কিস্তি না দিলে আপনি কিভাবে টাকা উঠাবেন বা কিভাবে কিস্তিটা তুলবেন, এটা সম্পর্কে আপনি 2-4টা লাইন বলেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবেই এই পদে চাকরি করতে চাইলে। তারপরে হচ্ছে আপনাকে 8 নম্বর
আবার যে প্রশ্নটা করতে পারে যে আপনি পড়াশোনা শেষ করে এখন সরকারি চাকরির জন্য ট্রাই করতেছেন, প্লাস হচ্ছে প্রাইভেট চাকরির জন্য এখন ট্রাই করতেছেন। যদি আপনার সরকারি চাকরিটি হয়ে যায় তাহলে আমাদের এই কোম্পানিতে আপনি চাকরি করবেন না ছেড়ে দিবেন? তো এই প্রশ্নটা খুবই মারাত্মক একটা প্রশ্ন। এই প্রশ্নের আনসারটা কীভাবে আপনারা দিবেন সেটা আমাদের ভাইভা শিট দেওয়া আছে, ওইখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন, অথবা আমাদের ক্লাসে বলা আছে, ক্লাস থেকে আপনারা দেখে নেবেন। তো এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি এই পেজে। তৃতীয় ধাপে আপনাকে যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে যে আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনাকে এই প্রশ্নটা করতে পারে যে আপনি বিয়ে করেছেন কিনা। ঠিক আছে, তাও যদি বিয়ে করে থাকেন তাহলে আনসার দিবেন, আর যদি বিয়ে না করে থাকেন তাহলে আনসারটা আপনার না দিবেন। তারপরে হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি বিয়ে কবে করবেন। এগুলা প্রশ্ন করার কারণ হচ্ছে যে আপনার হচ্ছে অনুভূতিটা কী, মানে এই চাকরিতে আসলে আপনাকে টিকালে বা এই চাকরি আপনাকে দিলে আপনি আসলে চাকরি করতে পারবেন কিনা, সেই জন্য আপনাকে এই পার্সোনাল বিষয়ে প্রশ্ন করে তারা দেখতে চাচ্ছে যে আসলে আপনি কোন স্টেজে এখন আসছেন। তো তারপরে হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার কি করতে পছন্দ, মানে আপনার শখ কি, ঘুরতে যাওয়ার শখ নাকি হচ্ছে মুভি দেখা, না কি মানে গান করা, এরকম কি আপনার শখ আছে। ঠিক আছে, এটা তারা হচ্ছে জানার চেষ্টা করে। কারণ হচ্ছে যদি হচ্ছে ট্রাভেলিং টাইপের হচ্ছে কেউ প্রশ্নের উত্তর দেন যে আমার হচ্ছে ঘুরতে ভালো লাগে, তাহলে তারা এটা পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে, যে কারণ যে আপনি হচ্ছে যেহেতু ঘুরতে পছন্দ করেন, তাহলে এই চাকরিটা হচ্ছে যেহেতু ঘোরাফেরার বা বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলায় হচ্ছে আপনাকে ঘোরানো হবে বা হচ্ছে আপনাকে কী বলা ট্রান্সফার দেওয়া হবে, যে আপনার এটা ভালো লাগবে বা এনজয় করবেন। তো এই টাইপের প্রশ্ন করলে আপনারা চেষ্টা করবেন যে আমার ট্রাভেলিং করতে ভালো লাগে বা ঘুরতে ভালো লাগে। ঠিক আছে, এরকম প্রশ্ন উত্তর দিলে দেখা যাবে যে তাদের এটা একটু তারা পজিটিভলি নিতে পারে। তারপরে হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে কি করতে ভালো লাগে, এমন কি আছে আপনার। ঠিক আছে, তো আপনি হচ্ছে সেটা বলতে পারেন। তারপরে হচ্ছে যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে বলবেই যে পোস্টিং আসলে আপনি কোথায় চান, অথবা এরকম করে প্রশ্ন করতে পারে আপনাকে যে আমরা যদি কোনো একটা জায়গায় আপনাকে পোস্টিং দিই, সেই পোস্টিং সম্পর্কে সেই পোস্টিং নিয়ে আপনার কোনো অনুশোচনা আছে কিনা, বা সেই পোস্টিং দিলে আপনি যেতে পারবেন কিনা, বা আপনার কোনো হচ্ছে আপত্তি আছে কিনা। ঠিক আছে, তো আপনারা যদি আপনাদের যখন এই কথাটা বলবে তখন আপনার সোজা সাপটা বলে দিবেন যে আপনারা আমাকে যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় হচ্ছে পোস্টিং দেন, আমি চাকরি করতে রাজি। এই চাকরিটা আমার একান্তই খুবই প্রয়োজন, কারণ আমার পিছনে দেওয়ালে পিঠ থেকে গেছে, কারণ পরিবার থেকে আমাকে এখন আর কোনো প্রকার সাপোর্ট দেয় না। তো এইভাবে হচ্ছে আপনারা বলতে পারেন। আর যদি আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে চান, এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের এই ভাইভা শিটে দেওয়া আছে। এখানে যত প্রশ্ন আছে সব উত্তর হচ্ছে আমাদের ভাইভা শিটে দেওয়া আছে, আমাদের ভাইভা শিট থেকে দেখবেন। তারপরে হচ্ছে যে বিবাহিত, এখন আসি আমরা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যারা বিবাহিত আপুরা আছেন তারা হচ্ছে আমাকে অনেকেই প্রশ্নটা করছেন, তো তাদের এই বিষয়গুলো আমি হচ্ছে এখন ক্লিয়ার করে দিচ্ছি। যারা বিবাহিত আপুরা আছেন তাদের যে কয়েকটা প্রশ্ন সচরাচর করবেই, সেটা হচ্ছে যে আপনি কেন চাকরি করতে চাচ্ছেন। তারপরে প্রশ্ন করবে যে বিয়ে করছেন কিনা, তাহলে যদি বিয়ে করে থাকেন তাহলে হচ্ছে আপনাকে প্রশ্ন করবে যে আপনার বাচ্চা কাচ্চা আছে কিনা। ঠিক আছে, তো এই প্রশ্নটা হচ্ছে আপনাকে করতে পারে। তারপরে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে বিবাহিত যারা আছেন তাদের যে আপনার স্বামী কী করে বা আপনার স্বামীর স্যালারি কত, এটাও তারা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার স্বামীর অনুমতি আছে কিনা এই চাকরি করার জন্য, কারণ দেখা গেছে যে অনেকেই চাকরিটা নেয়, কিছুদিন পরে স্বামী বা বাচ্চা সামলাইতে পারে না বা পরিবার থেকে চাপ আসে, চাকরিটা ছেড়ে দেয়। তো সেই জন্য আপনাকে বোঝার জন্য আপনাকে এই পার্সোনাল প্রশ্নগুলো করবে তারা। এবার হচ্ছে আমরা আসি যে দূরে কোথাও পোস্টিং দিলে, এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে হচ্ছে যে দূরে কোথাও পোস্টিং দিলে পরিবার ছেলে মেয়ে সামলিয়ে চাকরি করতে পারবেন কিনা। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটার আনসারটা আপনারা কীভাবে দিবেন সেটা আপনারাই ভালো জানেন, কারণ আপনাদের পরিবার বা আপনার হচ্ছে নিজের সম্পর্কে এটা আপনি জানেন, এটা আমি বলে দিলে হবে না, এটা আপনারা নিজে থেকে তৈরি করার চেষ্টা করবেন যে এই প্রশ্ন করলে কী আনসার দেবেন। তারপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে যে আপনার স্বামী স্ত্রী, তারপরে আপনাকে যে প্রশ্নটা করতে পারে যে আপনারা স্বামী স্ত্রী ভাড়া বাসায় থাকেন নাকি হচ্ছে গ্রামের বাড়িতে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি নিয়ে থাকেন। যদি হচ্ছে দেখা গেছে যে আপনি বলেন যে গ্রামের বাড়িতে শ্বশুর শাশুড়ি নিয়ে থাকি, তাহলে দেখা যাবে যে আপনার পজিটিভলি তারা চিন্তা হচ্ছে এটা নিবে। কারণ হচ্ছে দেখা গেছে যে গ্রামে যারা থাকে তাদের আসলে চাকরি বাকরি করার সুযোগ খুবই কম, তারা একটা চাকরির জন্য খুবই চাকরির পিছনে দৌড়ায়, কিন্তু চাকরিটা আসলে পায় না। আর যারা শহরে থাকে তারা দেখা যাচ্ছে একটা না একটা চাকরি করতেই পারে, বা হচ্ছে স্বামীর ইনকাম ভালো আছে বলেই তারা হচ্ছে শহরে থাকতে পারে। তো সেই জন্য হচ্ছে আপনাকে এখানে বুঝে শুনে আনসারটা দিতে হবে যে আসলেই আপনি আসলেই এই গ্রামে থাকেন নাকি হচ্ছে শহরে থাকেন, না কি আনসার দেবেন সেটা আপনি ভালো জানেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে যারা হচ্ছে অবিবাহিত মেয়েরা আছেন আপনারা চাকরির জন্য, তো আপনাদের এই প্রশ্নটা করতে পারে যে আপনার বাবা মার অনুমতি আছে কি না। যখন হচ্ছে অবিবাহিত আপুদের এই প্রশ্নটা করবে তখন আপনাদের কিন্তু পজিটিভলি আনসার দিতে হবে যে জি অবশ্যই বাবা মা আছে, বাবা মার দায়িত্ব নিতে চাই এবং কি আমার কেরিয়ার ডেভেলপ করতে চাই, এই জন্য হচ্ছে আমার চাকরিটা প্রয়োজন। এইভাবে হচ্ছে আপনারা আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আমরা আসি আপনার ব্যক্তিগত কিছু প্রশ্ন করবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আসি ব্যক্তিগত কিছু প্রশ্ন। সেই প্রশ্নগুলো কি, যে আপনার পরিবার বা আপনি গ্রামীণ ব্যাংক সম্পর্কে
কোনো প্রকার লেনদেনের সাথে যুক্ত আছেন কিনা। অনেকে আছে যে গ্রামীণ ব্যাংক থেকে লোন নেন বা গ্রামীণ ব্যাংকে যেটা বলা হয় ডিপোজিট করে রাখেন। তো এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে আপনারা হচ্ছে এখানে পজিটিভলি বলবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এটা যদি তারা আরও শুনে যে আপনি গ্রামীণ ব্যাংকের সাথে যেটাকে বলা হয় কানেক্টিভিটি আছে আপনার, তাহলে হচ্ছে তারা এটাকে আরও মানে হচ্ছে পজিটিভলি নিবে এবং তারা হচ্ছে আপনাকে এখানে সিলেক্ট করেও ফেলতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি এখানে যে প্রশ্নটা করবে, তারপরে আপনাকে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে আপনি কী কী জানেন এবং গ্রামীণ ব্যাংকে আপনি কখনো গেছেন কিনা, বা গ্রামীণ ব্যাংক সম্পর্কে আপনার ধারণা কি। ঠিক আছে, তো এই প্রশ্নটা হচ্ছে আপনাকে করতে পারে, এটা হচ্ছে আপনাকে আনসারটা দিতে হবে। তারপরে আপনাকে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে পরিবারে কে কে আছে, পরিবারের সদস্য সংখ্যা কতজন, এটা আপনাকে বলবে এবং এটা আপনাকে আনসারটা সঠিকভাবে দিতে হবে। এখানে লুকোচুরি করা কোনো কিছু নাই, আপনার যা আছে তাই বলবেন। যদি দেখা যায় যে আপনি দিন আনান দিন খান, সেটা হচ্ছে আপনি এখানে বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু দেখা গেছে এমন কিছু বলা যাবে না বা এমন কিছু করা যাবে না যেটা হচ্ছে উদ্ভট হয়ে যায়, মানে হচ্ছে এটা মানুষ বুঝতে পারে যে আপনি এটা বানিয়ে বলতেছেন। ঠিক আছে, তো এরকম কিছু করার দরকার নাই। তারপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে আপনার বাবা কী করে। এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্টকেই করবে। ঠিক আছে, তো আপনি হচ্ছে উত্তর দেবেন। যদি বিজনেস করে থাকে বিজনেস, যদি কৃষিকাজ করে থাকে কৃষিকাজ, যদি হচ্ছে দেখা গেছে মুদি দোকান করে থাকে মুদি দোকান, বা হচ্ছে চাকরি করে চাকরি, আপনি বলবেন যে যেটা করে সেটাই হচ্ছে আপনারা বলার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনাকে যে প্রশ্ন করবে যে কয় ভাই বোন, তারপরে হচ্ছে আপনাকে এই যে যখন কয় ভাই বোন এটা বলবে তখন আপনি আপনার সঠিকটা বলার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনাকে প্রশ্ন করবে যে ভাই বোন কী করে। ঠিক আছে, যে ভাই যদি পড়াশোনা করে বলবেন, আপু যদি বিয়ে হয়ে যায় বলবেন, বা আপু যদি পড়াশোনা করে থাকে বলবেন, যে যদি চাকরি করে থাকে তাহলে সেটা হচ্ছে আপনারা বলার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনাকে যে প্রশ্নটা করবে যে পরিবারে আপনি বড় ছেলে নাকি ছোট ছেলে, পরিবারে বড় নাকি ছোট। তো আপনি হচ্ছে পরিবারে যদি বড় হন তাহলে দেখা যাবে যে আপনাকে এরকমভাবে আনসারটা দিতে হবে যে আপনি পরিবারে বড় হয়ে একটা বিপদে পড়ছেন, এখন হচ্ছে আপনার চাকরিটা খুবই প্রয়োজন, যেটা হচ্ছে আপনার পরিবারের দায়িত্ব নিতে হচ্ছে, এরকম কিছু আপনি একটু মানে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। তাহলে আপনার প্রতি তাদের একটা মানে পজিটিভ চিন্তা আসবে যে আপনি আসলে চাকরি করবেন। তো এরকম হচ্ছে আপনি বলবেন। আর যদি পরিবারের ছোটো ছেলে হন সেটা হচ্ছে আপনি বলবেন মানে এরকমভাবে বলবেন যেটা হচ্ছে আপনার চাকরিটি প্রয়োজন, এরকম হচ্ছে আপনি বোঝানোর চেষ্টা করবেন। তো এই ছিল হচ্ছে ব্যক্তিগত প্রশ্নগুলা। এর ব্যতীত ব্যক্তিগত আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো হচ্ছে আমরা এখানে দেখব। তারপরে হচ্ছে আপনাকে প্রশ্ন করবে যে পরিবারে খরচ বহন করে কে, পরিবারের আসলেই খরচটা কে বহন করে। যে আপনি যদি বড় হয়ে থাকেন, বড় ছেলে, আপনি কি কোনো পরিবারে খরচ বহন করেন কিনা, বা আপনার আব্বু এই পরিবারে মানে হচ্ছে খরচ বহন করতেছে, নাকি আপনার আপু, নাকি আপনার ভাইয়া। তো যাই হোক, তো সেটা হচ্ছে আপনি এখানে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনাকে প্রশ্ন করবে যে আপনার মা কী করে। অনেকের মা চাকরি করে, অনেকের মা হচ্ছে যেটাকে বলে হাউস ওয়াইফ। তাহলে হচ্ছে যার যেটা আছে সেটা হচ্ছে আপনারা বলার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে পরিবারের আর্থিক অবস্থা কেমন, যার যেরকম আর্থিক অবস্থা আপনারা সেটাই বলার চেষ্টা করেন। এখানে আবারও বানিয়ে বলতে যান না, কারণ হচ্ছে আপনারা দেখে তাদের কিন্তু একটা অনুমান হয়ে যাবে যে আসলে আপনি কেমন পরিবারের হচ্ছে ছেলে, বা হচ্ছে আপনার ফ্যামিলি উচ্চবিত্ত নাকি নিম্নবিত্ত, এটা কিন্তু মানুষের গেট আপ বা হচ্ছে কথাবার্তাই বোঝা যায়। ঠিক আছে, অনুমান অনেকটাই করা যায়। তারপরে আপনাকে যে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে পরিবারে আপনার গুরুত্ব কেমন। পরিবারের গুরুত্ব বলতে আপনাকে কী বোঝানো হয়েছে, যে আসলেই পরিবার থেকে আপনাকে কী পরিমাণ সাপোর্ট দেয়, বা পরিবারে হচ্ছে আপনি কতটুকু ভূমিকা পালন করতেছেন। ঠিক আছে, এটা। তারপরে হচ্ছে যে আপনার উপর কি পরিবারের দায়িত্ব আছে কি না, এটা আপনাকে জিজ্ঞেস করবেই। যদি হচ্ছে আসলে আপনি এখন থেকেই পরিবারের দায়িত্ব নিয়ে থাকেন তাহলে সেটা আপনি বলবেন। আর যদি বলেন যে না, পরিবারের দায়িত্ব হ্যাঁ অবশ্যই আছে আমার, আমি হচ্ছে পরিবারকে একটা ভালো পর্যায়ে দেখতে চাই, বা আমার পরিবারকে হচ্ছে আমি সাপোর্ট করতে চাই, বা আমি একটা কেরিয়ার ডেভেলপ করার জন্য আমার পরিবার আমাকে যতটুকু মানে হচ্ছে সাপোর্ট দেওয়ার কথা বা হচ্ছে দিচ্ছে, সেটাকে সঙ্গে নেই, আমি হচ্ছে পরিবারের সাথে আছি এবং পরিবারকে আমি এগিয়ে নিতে চাই আমার সাথে সাথে। তো এইভাবে হচ্ছে আপনারা আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। এই ছিল হচ্ছে আপনার ভাইভা বোর্ডে সচরাচর এই প্রশ্নগুলাই বেশি করে থাকে। ঠিক আছে, এগুলা গেলে হচ্ছে কোন পর্যন্ত, এগুলা গেলে হচ্ছে আমাদের এই 6 পর্যন্ত, এই 5 পর্যন্ত। এখন আমরা আসবো 6 এবং 7। এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমরা ভিডিওতে অনেক আলোচনা করছি, সেগুলো হচ্ছে আমরা এখন আর দেখাবো না যে আসলে প্রশ্নগুলো কোনগুলা। আমি শুধু জাস্ট সাজেশনটা দেখিয়ে দিব যে আসলে ওইখানে এই প্রশ্নগুলো কি প্রশ্ন আসছে। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা আসি যে গ্রামীণ ব্যাংক সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে আমাদের সাজেশনে, এবং কি যে প্রশ্নগুলো হচ্ছে এই গ্রামীণ ব্যাংকের ভাইভা পরীক্ষায় আসে গ্রামীণ ব্যাংক সম্পর্কে, সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। আমি জাস্ট হচ্ছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমরা আসি প্রথমে এইখানে যে প্রশ্নটা আছে যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে মাসিক কত টাকা বেতন দেওয়া হবে আপনি জানেন। এই প্রশ্নটা আপনাকে করবে, উত্তর দিতে হবে যে বেতন 9,000 টাকা এবং দৈনিক 200 টাকা টিএডিএ শেষ। তারপরে প্রশ্ন, শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের প্রধান কাজ কী। উত্তর আপনাকে যেটা দিতে হবে যে ঋণের অর্থ আদায় করা, কিস্তি তোলা এবং
গ্রাহকদের থেকে সঞ্চয় সংগ্রহ করা, এটাই হচ্ছে এই পদের মূল কাজ। তারপরে হচ্ছে যে প্রশ্নটা আপনাকে করবে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে কি জানেন, বিস্তারিত বলেন। বিস্তারিতটা আমি এখানে দিতে পারি নাই, সেটা আমাদের দেওয়া আছে, ওইখান থেকে দেখবেন। তারপরে যে প্রশ্নটা যে গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতি কয়টি। তারপরে প্রশ্ন করতে পারে যে গ্রামীণ ব্যাংক কি কি বীমা সেবা প্রদান করে। তারপরে প্রশ্ন গ্রামীণ ব্যাংক সুদের হার কত। তারপরে যে প্রশ্নটা গ্রাহক সঞ্চয় টাকা রাখলে কত % সুদ প্রদান করে। তারপরে যে প্রশ্ন গ্রামীণ ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তারপরে প্রশ্ন আপনি কেন আমাদের গ্রামীণ ব্যাংকে চাকরি করতে চান, এই প্রশ্নটার উত্তর কীভাবে দিবেন আমাদের PDF শিটে দেওয়া আছে, সাজেশন শিটে, সেইখান থেকে দেখবেন। যারা নেন নাই তাদের দরকার পড়লে আপনার সাজেশন শিটটি সংগ্রহ করবেন। তারপরে প্রশ্ন যে গ্রামীণ ব্যাংক কোন ধরনের ঋণ দেয়, তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করতে পারে। তারপর প্রশ্ন যে ঋণ দেওয়ার ক্ষেত্রে সদস্য নির্বাচন কিভাবে করবেন, বা ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো সদস্য ভর্তি করতে হলে তাকে কি কি দেখে সদস্য ভর্তি করতে হবে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা যাকে চাকরি দেওয়ার মতো তাদের মনে হবে তাকে এই প্রশ্নটা করবেই করবেই করবেই, এটা মনে রাখেন। তো এখন হচ্ছে আমাদের তাহলে এই জিনিসটা শেষ। এখন হচ্ছে সাধারণ জ্ঞানের যে বিষয়টা, সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলা আপনাকে ভাইভা বোর্ডে করতে পারে সেগুলো হচ্ছে আমাদের এই মডেল টেস্টের ভিতরে দেওয়া আছে। তো আমাদের এই যে ভাইভা শিটের মডেল টেস্টগুলো আছে, তো এখানে কিন্তু গ্রামীণ ব্যাংকের প্রশ্ন এবং কি হচ্ছে আপনার এই যেটাকে বলা হয় সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং কি ভাইভা কীভাবে উপস্থাপন করবেন সেই সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে। এটা হচ্ছে আমি পুরো সাজেশনটা এর আগেও দেখিয়ে দিয়েছি, আর প্রত্যেক দিনই আমাদের এই মডেল টেস্টগুলোর আমাদের চ্যানেলে ভিডিও চলতেছে, ওগুলো হচ্ছে আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এই সাজেশন নিয়ে হচ্ছে এটা নিয়ে আমি আর আপাতত কিছু বললাম না। এখন হচ্ছে আমরা আসি যে আমাদের এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে 45টা প্রশ্ন আছে, এই প্রশ্ন কয়টা, এই যে এখানে যে প্রশ্ন কয়টা আপনারা দেখতেছেন, এখানে টোটাল 45টা প্রশ্ন আছে এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে। ঠিক আছে, এবং কি কোন প্রশ্ন কতটুকু গুরুত্বপূর্ণ এখানে কিন্তু আমি স্টার মার্ক দিয়ে আমি ভিডিও চ্যানেলে আপলোড দিয়েছি, এবং কি হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের এই শিটের মধ্যে আনসারগুলো সহ প্রশ্নগুলো দেওয়া আছে। এখন তারপরে আরও কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলা আপনাদের ভাইভা বোর্ডে জিজ্ঞেস করবে, প্রত্যেকটা পার্ট থেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবে, এবং কি এই প্রশ্নগুলো আপনাকে জাজমেন্ট করার জন্য জিজ্ঞেস করবে যে আসলেই আপনি চাকরিটি করবেন কি করবেন না, নাকি আপনাকে চাকরিটি দেওয়া যাবে কি যাবে না। এই প্রশ্ন কয়েকটা যখনই করবে তখনই তারা বুঝতে পারবে যে আসলে আপনার মেন্টালিটিটা আসলে কি। তো এই প্রশ্নগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখানে আসলে আমি প্রশ্নগুলো আজকে আর পড়বো না, যে কি আসলে এখানে কী কী প্রশ্ন আছে, এগুলো আমি অনেক পড়ছি। আজকে শুধু আমি জাস্ট দেখায় দেওয়ার চেষ্টা করলাম যে আমাদের সাজেশনটা এখানে এইভাবে তৈরি করা আছে। ঠিক আছে, তো চাইলে আমাদের সাজেশনটা আপনারা সংগ্রহ করতে পারেন, আমাদের সাজেশন সংগ্রহ করেন, পড়েন, ভালো লাগবে, পরীক্ষা ভালো হবে, এটা হচ্ছে আশাবাদী। এবং কি হচ্ছে আপনারা এটা নিয়ে হচ্ছে আপনারা নিশ্চিন্ত থাকেন। তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে যেটা করতে হবে যে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে 01725246470, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে যে আমি সাজেশনটি সংগ্রহ করতে যাচ্ছি। এটা মেসেজ করলেই আপনাকে দুইটা নাম্বার দেবে, নগদ এবং বিকাশ। যে কোনো একটা নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে, যে নাম্বার থেকে টাকা সেন্ড মানি করবেন ওই নাম্বারের লাস্ট 4টা ডিজিট হোয়াটসঅ্যাপে ওইখানে মেসেজ করে দিলেই আপনাকে সাথে সাথে হ্যান্ড নোটের PDF এই 45টা প্রশ্ন সহ জিকের যে প্রশ্নগুলো আছে সেগুলো সহ, এবং কি ভাইভা যে মডেল টেস্টগুলো, এই যে আমাদের সাজেশনটা এটা হচ্ছে আপনাকে দিয়ে দিবে। তো সবাই তো এখন হচ্ছে এই পর্যন্ত কিন্তু আপনার পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা হইলো। এখন হচ্ছে যখন গ্রামীণ ব্যাংক আর সাধারণ জ্ঞান থেকে 2-4টা প্রশ্ন আপনাকে করবে, তখন কিন্তু এই প্রশ্নগুলো আপনাকে 2-4টা পারতে হবে। কারণ এই প্রশ্নগুলো যদি আপনি না পারেন তাহলে তারা আসলেই বিশ্বাস করতে পারবে না যে আসলে আপনি পড়াশোনা করছেন। আর এটাও একটা লজ্জার বিষয় যে আপনাকে যখন 2-4টা এই হচ্ছে এই সাবজেক্ট ভিত্তিক বা হচ্ছে এই সাধারণ জ্ঞান ভিত্তিক প্রশ্ন করছে আপনি সেটা পারতেছেন না, এটা আসলে একটা লজ্জার বিষয়। তখন আছে তাদের মানসিকতা চেঞ্জ হতে পারে, যে আপনাকে চাকরিটি তারা নাও দিতে পারে। ঠিক আছে, এইগুলো সবই আনসার ভালো দিলেন, কিন্তু দেখা গেল যে এখান থেকে 2-4টা প্রশ্ন করলো সেটা হচ্ছে আপনি পারলেন না, এটা হচ্ছে খুবই একটা রিস্কি ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য আমি বলবো যে এখানে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি বা আপনারা যেভাবে প্রিপারেশন নিচ্ছেন এই অংশটুকু একটু ভালো করে প্রিপারেশন নেন। তারপরে এখন হচ্ছে আমরা আসি যে কি কি কাগজপত্র লাগবে, এইটা নিয়ে হচ্ছে আপনারা মাথা খেয়ে ফেলছেন। আমাদের হোয়াটসঅ্যাপে যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপগুলো কন্ট্রোল করতেছে তারা আসলেই আপনাদের উত্তরগুলো দিয়ে শেষ করতে পারতেছে না। তারা হচ্ছে আপনাদের আমাকে দেখিয়ে দিচ্ছে, আমাকে অফলাইনে আপনারা অনেক কল দিচ্ছেন, যে আসলে আমি নিজে বিরক্ত হয়ে আসলে এই জিনিসগুলো আমি এখন আলোচনা করার জন্য আসলাম। এখন ঘটনা হচ্ছে যে
কাগজপত্র যা যা লাগবে সেটা হচ্ছে যে ওইখানে এসএমএসে যা উল্লেখ করছে সেটা হচ্ছে যে এসএসসির মূল সার্টিফিকেট, এইচএসসির মূল সার্টিফিকেট, লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড, ভাইবা পরীক্ষার এসএমএস আর ন্যাশনাল আইডি কার্ড, এগুলা সবই হচ্ছে অরিজিনাল নিতে হবে। আর যাদের এগুলার মধ্যে কোনো একটা অরিজিনাল নাই বা কোনো কিছুই আপনাদের অরিজিনাল নাই, তাদের আমি আসলে বলবো যে এখানে তারা চাইছে অরিজিনাল। এখন আপনি যদি এই ডুপ্লিকেটগুলো নিয়ে যান ওইখানে ভাইবা বোর্ডে বা হচ্ছে এই ফটোকপিগুলো নিয়ে যান সত্যায়িত করে, তারা হচ্ছে তাদের কাছে এটা মনে হতে পারে যে আসলে আপনি ভ্যালিড, তারা হচ্ছে আপনাকে যে কোনো সময় বাদ দিয়ে দিতে পারে, কারণ আপনার ডকুমেন্টসে ঠিক নাই। আমি যখন এই গ্রামীণ ব্যাংকে ভাইবা দেই বা হচ্ছে আমি আরও বেশ কয়েকটা প্রাইভেট ব্যাংকে ভাইবা দিছি, তখন আমার হচ্ছে যেটা আমাকে কোশ্চেন করছিল যে আপনার এনআইডি যেহেতু নাই, আপনি তো দেশের নাগরিকই না, তো এরকম সার্টিফিকেট যেহেতু আপনার নাই, তাহলে আপনি তো ছাত্রই না। বিষয়টা হচ্ছে এটা, তারা হচ্ছে যদি দয়া করে তাহলে আপনার ভাইবাটা ওইখানে আপনাকে পাস করাইতে পারে। আর যদি তাদের মনে হয় যে না এর হচ্ছে ঠিকঠাক কাগজ নাই, এর থেকে ভালো ভালো প্রার্থী আমাদের কাছে আছে, আমরা তাদের হচ্ছে নিয়ে নিতে পারে। এখন আমি সেজন্য বলবো যে যাদের হচ্ছে এই সমস্ত মূল কাগজপত্রগুলো আছে আর যাদের হচ্ছে এখানে অরিজিনালটা নাই, তাদের হচ্ছে আসলে কাগজপত্রতে দুর্বলতা আছে। তো আমি সেজন্য বলবো যে আপনারা এই মানে অরিজিনাল কাগজপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর এখন আছে আমরা আসি যে যারা অনার্স মাস্টার্স ডিগ্রি পাস করছেন, এখন তারা এই যে সার্টিফিকেটগুলো আছে এটা আবেদন যেহেতু হচ্ছে ইন্টার পাসের, এখন আপনারা বলছেন যে আপনারা এই অনার্স মাস্টার্স পাসের সার্টিফিকেটকে আমরা ভাইবা পরীক্ষা নিয়ে যাবো কিনা, এগুলা কি আপনাকে চাইছে ভাইবা বোর্ডে? চায় নাই। তারপরেও যদি হচ্ছে যে আপনি এগুলো নিয়ে যান বা আপনি অনার্স পাস করছেন মাস্টার্স পাস করছেন ভাইবা বোর্ডে আপনি বলছেন, এখন তারপরে যদি হচ্ছে আপনি এই সার্টিফিকেটগুলো নিয়ে যান কোনো অসুবিধা হবে না, আপনি সুন্দর করে হচ্ছে এগুলো দেখাইতে পারবেন, কোনো প্রকার অসুবিধা নাই। আর আপনার অনেকেই বলতেছেন যে আমি যদি অনার্স বা মাস্টার্স পাসের সার্টিফিকেট নিয়ে যাই আমার চাকরি মনে হয় হবে না, এটা হচ্ছে একটা ভ্রান্ত এবং ভুল কথা। অবশ্যই আপনার চাকরি হবে যদি হচ্ছে আপনি ভাইবা ভালো করতে পারেন, ঠিক আছে। আর যাদের হচ্ছে এই অনার্স পাস মাস্টার্স পাস নাই, শুধু হচ্ছে ইন্টার পাসে আবেদন করছেন, তাদেরও চাকরি হবে, কথাটা কান খুলে মনে রাখেন। এখানে সার্টিফিকেট যা চাইছে ওই ইন্টার পাস পর্যন্তই অরিজিনাল এবং টনটনা কাগজপত্র থাকলে আপনার চাকরি হবে। তারপরে যে কাগজপত্রগুলো এই যে বেশি আছে অনার্স মাস্টার্স ডিগ্রি, এগুলো নিলেও কোনো হচ্ছে সমস্যা নাই, না নিলেও কোনো সমস্যা নাই। আশা করি উত্তরটা পাইছেন। এখন হচ্ছে আমরা যাই যারা এখনও পড়াশোনায় অধ্যয়নরত আছেন, তারা আসলে এই ভাইবা বোর্ডে গিয়ে কী বলবেন যে আমি হচ্ছে এখনও পড়াশোনা করতেছি বা হচ্ছে আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি বা সেকেন্ড ইয়ারে পড়ি বা ফার্স্ট ইয়ারে পড়ি, আমি হচ্ছে এটা বলবো কি বলবো না? হ্যাঁ, আপনি এটা বলেন, কোনো সমস্যা নাই। যখন আপনাকে ফিরতি প্রশ্ন করবে যে তাহলে আপনার এখন পড়াশোনা শেষ নয়, আপনি এখন এই চাকরিতে জয়েন করলে আপনি তো পরীক্ষা দেওয়ার হচ্ছে কী বলে ছুটি পাবেন না, বা আপনাকে হচ্ছে পড়াশোনার জন্য আমরা কিন্তু কোনো প্রকার ছুটি দেবো না, তখন আসলে আপনি ভাইবা বোর্ডে তাদের কীভাবে ম্যানেজ করবেন এটা পুরাটাই আপনার উপর ডিপেন্ড করতেছে। তাহলে আপনি বলবেন যে আমি হচ্ছে এই চাকরি হলে আমি আর পড়াশোনা কন্টিনিউ করবো না, পড়াশোনা অফ করে দিব, এরকম বলতে হবে। আর না হয় হচ্ছে আপনাকে বলতে হবে যে স্যার আমি আর পড়াশোনা করতেছি না, আমি হচ্ছে ইন্টার পাস করেই আমার পড়াশোনা স্থগিত দিয়েছি, ঠিক আছে, এটা বলতে হবে। আর যদি আপনি বলেন যে আমি চাকরিও করব পড়াশোনাটাও আমি স্যার চালিয়ে যাবো, তাহলে আপনার মতো আহাম্মক এবং বোকা এই পৃথিবীতে দুনিয়ার জগতে আর কেউ নাই। কারণ আপনি কখনোই এটা বললে আপনার কখনোই চাকরিটি দিবে না তারা, কারণ তারা জানে যে এই চাকরিতে প্রচুর পরিমাণ প্রেশার এবং প্রচুর পরিমাণ একটা প্যারা আছে, ঠিক আছে। তো আমি আশা করি আপনারা উত্তরটা পাইছেন। এখন হচ্ছে আমরা আসি যাদের সার্টিফিকেট এখনও কলেজে, তাহলে আমরা কি করব? এই যে বাচ্চা ছেলেমেয়েগুলো আপনারা এই প্রশ্নগুলো করেন, আসলে আপনাদের এই প্রশ্নগুলো কোনো মানে ভিত্তি নাই, ভিত্তিহীন ছাড়া প্রশ্ন, এই কথা আমি আগে শেষ করে দিলাম। যাদের হচ্ছে এই সমস্ত এই কাগজপত্রগুলো নেই আর তাদের বয়সই হচ্ছে মাত্র এই ইন্টার পাস পাস করছেন, বয়স হচ্ছে 20, 19, 21, 22, তো আপনারা এই বয়সে যদি এই চাকরি নিতে চান, আপনি তো এই চাকরির প্রেশারেই আপনি এখান থেকে চাকরিটা ফেলে চলে আসবেন, তা আপনাদের চাকরি কেন দিবে তারা? তো আমি আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর একটা এইখানে কথা ছিল যে বলছেন যাদের বয়স 22 বছর বা তার কম তাদের কি চাকরিটি হবে না? হ্যাঁ, অবশ্যই চাকরিটি হবে। অনেক স্টুডেন্ট আছে যে ইন্টার পাস করার পর তারা পড়াশোনা করে নাই, অনেক জায়গায় চাকরি করতেছে তারা, বা পরিবারের একটা হাল ধরছে, সেটা সে ভাইবা বোর্ডে বুঝাইতে পারছে এবং কি তাকে দেখা মনে হইতেছে না আসলে সে পরিবারের জন্য কিছু করে, তা অবশ্যই সে ছেলের চাকরি হবে। আর যারা হচ্ছে আপনারা গেছেন টেস্ট ম্যাচ খেলাইতে যে দেখি আমার চাকরিটি হয় কি হয় না, তারা হচ্ছে আপনাদের দেখলেই বুঝতে পারবে যে আসলে আপনি চাকরির জন্য আসছেন নাকি হচ্ছে আপনি ঘুরতে আসছেন, ঠিক আছে। আশা করি কথাগুলা ক্লিয়ার, বুঝতে পারছেন। আজকে যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে আসলেই একদম রিয়েল এবং কি হচ্ছে যেটাকে বলা হয় সত্য কথা, যেটা এটাই হচ্ছে এনজিওর চাকরির মেন থিম। আসলেই
আসলে হচ্ছে এটা হচ্ছে এনজিও চাকরি মেনথিপ। আমি বেশ কয়েকটা হচ্ছে ভালো ভালো এনজিওতে যেটা হচ্ছে পরীক্ষা আমি নিজে দিয়েছি, এবং কি হচ্ছে এই গ্রামীণ ব্যাংকেও ভাইবা একবার দিয়েছি, প্রাইভেট ব্যাংকে তো হচ্ছে অসংখ্য পরীক্ষা আমি দিয়েছি। তো সবাই বুঝতে পারছেন যে আসলে আমি কি বলতে চাইছি, বুঝাইতে চাইছি। তো এখন হচ্ছে আমরা আসি আমাদের যে সাজেশনটা, ঠিক আছে? আমাদের সাজেশন নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। আমাদের সাজেশন যারা সংগ্রহ করবেন তাদের আমি কান খুলে শুনে দেখেন, একটা কথা আমি বলি যে আমাদের সাজেশন সংগ্রহ করলে আপনার ভাইবা প্রস্তুতি হবে টনটনা। আর আপনি হচ্ছে এখান থেকে বুঝতে পারবেন যে আসলে ভাইভাতে আপনাকে কী ধরনের প্রশ্ন করতে পারে এবং ভাইভা কীভাবে হ্যান্ডেল করবেন। আর আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে চাইলে আপনাদের 100 টাকা লাগবে, 100 টাকা স্ট্যান্ড মানি করে আপনারা হচ্ছে পিডিএফ পাবেন। এর থেকে আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে নাকি নক করেন যে 50 টাকা সাজেশন পাওয়া যাচ্ছে। যারা হচ্ছে এই টাইপের কথাবার্তা বলেন হোয়াটসঅ্যাপে, তাদের আমি মানে হচ্ছে যে আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে এই টাইপের কথা বলবেন না। আমি এখানে পাবলিক করে দিলাম, আমাদের সাজেশন মূল্য হচ্ছে 100 টাকা। 100 টাকা দিয়ে আপনার সাজেশন সংগ্রহ করতে পারবেন। আর যারা বলেন যে 50 টাকা দিয়ে সাজেশন এর থেকে ভালো পাওয়া যাচ্ছে, আপনি সেই ভালোটা নেবেন। আশা করি কথাটা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা আসি আমাদের সাজেশনে। আমাদের সাজেশনে যা আছে, আমাদের সাজেশনটা ইউটিউবে বা হচ্ছে বেশ কয়েকটা জায়গায় যেটা বলা হয় আমাদের সাজেশন কপি করছে, ঠিক আছে? আমি বেশ 2-3টা জায়গায় এটা ফেরানোর চেষ্টা করছি। এখন হচ্ছে কথা, আমাদের সাজেশন নিলে আমাদের সাজেশনের মধ্যে এরকম হচ্ছে, দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং যোগাযোগ করতে বলা হয়েছে, এবং আমাদের প্রত্যেকটা পিডিএফ যেখানে দেওয়া হচ্ছে এখানে হচ্ছে আমাদের এই চ্যানেল এবং পেজের নাম লোগো দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের অরিজিনাল সাজেশন। এখন আপনারা অন্য জায়গা থেকে সাজেশন কিনে প্রতারিত হলে সেটা আমাদের করার কিছু নেই। তারপরে হচ্ছে যে এখানে গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমাদের যে প্রশ্নগুলো আমি দেখাইলাম, যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলো আপনাকে করতে পারে, এখানে টোটাল সব কিছু মিলে দেওয়া আছে 45টা প্রশ্ন। আর নতুন করে হচ্ছে আমি আপনাদের যে প্রশ্নগুলো ভাইবা বোর্ডে করবেই সেই প্রশ্নগুলো এখানে আছে টোটাল 13 পেজের লিখিত, মানে আমার হাতে লেখা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সাজেশন। এটুকু পড়লে আশা করা যাচ্ছে আপনার ভাইবা পরীক্ষা ভালো হবে। তো যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর একটা কথা, এখানে আপনারা কল দিয়ে দেন, ঠিক আছে? আপনাদের আমি বলবো যে যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপগুলো কন্ট্রোল করে, তারা হচ্ছে রাত দিন 24 ঘন্টায় এটা কন্ট্রোল করতেছে, তারা আসলে কয়জনের সাথে কথা বলবে। তো সেই জন্য আমি বলবো যে আপনি ভদ্রতা সহিত হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অথবা হচ্ছে আমাকে ডিরেক্ট আমার হচ্ছে এই যে এই নাম্বারটা আমি অফলাইনে আমি চালাই, আমাকে হচ্ছে কল দিয়ে জিজ্ঞেস করবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।